গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বেড়া। রোজমেরি বলল, সেটা হতে পারে, কিন্তু রসিকতাটা করবে কে? আমার তো এমন বন্ধু বান্ধবী এখানে নেই। শুভ, আমার তৃষ্ণা পেয়েছে, ফ্রুট ককটেল দিতে বলো তো আমাদের। যখন পানীয় না এলো ততক্ষণ রোজমারি চুপ করে সোফায় বসে রইল। তার দুপাশে দুজন ছায়াসঙ্গী, শুভ আর মৈত্রী। বেয়ারা পানীয় দিয়ে যাওয়ার পর মৈত্রী বলল, ম্যাডাম, আপনিও তো ভাববেন না ব্যাপারটা হয়তো অত সিরিয়াস নয়। রোজমারি গ্যালাসে চুমুক দিয়ে বলল, কোনো ডিসকট ঘটনা ঘটলে আমি অস্বস্তি বোধ করি। ঘটনাটা স্বাভাবিক নয়। 11টা নাগাদ মনোজের ফোন এলো। রোজি, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? ডেলিগেটরা আসতে পারছেন না, ওদের একজন অসুস্থ হয়ে পড়ায় ওরা ফোর্ডেলে ফিরে গেছেন। সে কি? রাইটার্স থেকে ফেরার পথে ঘটনা ঘটেছে। সুব্রত ওদের কার সঙ্গে আছে, সে ফোন করলে ঘটনাটা জানতে পারবো। লাঞ্চের কি হবে? মনে হচ্ছে লাঞ্চ ক্যান্সেল করতে হবে। আমি কি তাজ বেঙ্গলে যাব বা কাউকে পাঠাবো? দরকার নেই, সুব্রত ফোন করুক, তারপর দেখা যাবে। আমি ওয়েট করছি। শোনো, আরেকটা ঘটনা ঘটছে। কি ঘটনা? হঠাৎ ইন্টারপোলের একজন অপারেটর এসে হাজির। ইন্টারপোল? সে কি? সে বলেছে ডেলিগেটদের মধ্যে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আছে, সে তাকে আইডেন্টিফাই করতে চায়। অপারেটরটি বাঙালি, তার নাম সুধাকর দত্ত। এসব কি হচ্ছে বলো তো? অপারেটরটি কোথায়? সে কমপ্লেক্স ঘুরে দেখতে গেছে, সঙ্গে সোনালি। ডেলিগেটদের মধ্যে ক্রিমিনাল ঢুকবে কি করে? ওরা তো বেশিরভাগই সরকারি লোক। 3জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তার সরকারি লোক না হলেও অনারেবল। সব বলেছি। সুধাকর দত্ত বলেছে ক্রিমিনালটি সাধারণ নয়, সে একজন বিশেষজ্ঞ এবং নিজের নাম ব্যবহার করছে না। তাহলে আমরা এখন কি করব? বুঝতে পারছি না, কিন্তু তোমাকে নার্ভাস মনে হচ্ছে কেন? তুমি তো ঠান্ডা মাথার মেয়ে। মাথা ঠান্ডা রাখতে পারছি না, এদিকেও কিছু ঘটনা ঘটেছে। কি হলো রোজি? দেখা হলে বলবো আমি নার্ভাস নই, বিরক্ত। বুঝতে পারছি। সুব্রত ফোন করার পরেই আমাকে জানাবে। ঠিক আছে। ফোন ধরার সময় তার ছায়ার সঙ্গী দুজন থাকে না। তারা জানে ফোনে এমন কথা হয় যা তাদের শোনা উচিত নয়। রোজমারি ঘরে ফিরে এসে দুজনকে বলল, তোমরা জানো আমাদের অফিসে আজ ইন্টারপোলের একজন এসেছে? দুজনই অবাক হয়ে বলল, সে কি? আজকে 3টায় পর্টোগোল মেলে, ওদিকে ডেলিগেটদের একজন অসুস্থ, ওরা আসবেন কিনা বোঝা যাচ্ছে না। শুভ বলল, কিরকম অসুস্থ? তা জানি না, সবকিছু ধাঁধার মতো লাগছে। পানীয়টা ঢকঢক করে শেষ করলো রোজমারি, তারপর চুপ করে বসে রইল চোখ বুঝে। অনেকক্ষণ বাদে শুভ বলল, আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন ফ্লোরিস্টের লোক এসে ফুল বদলে দিয়ে গেছে। রোজমেরি চোখ খুলে দেখল একগোছা রজনীগন্ধা যেন হেসে উঠল। ফুল সে খুব ভালোবাসে, বিশেষ করে সাদা ফুল। মনটা হঠাৎ এত খারাপের মধ্যেও ভালো হয়ে গেল। সে উঠে গিয়ে ফুলগুলোকে হাত দিয়ে একটু আদর করলো, তারপর হঠাৎ শুভর দিকে চেয়ে বলল, শুভ, কেউ কি আমাকে খুন করতে চায়? লোকটাকে একটুও ভালো লাগছে না সোনালির। মনে হচ্ছে লোকটা ধূর্ত ও কূট। কারখানা দেখার নাম করে লোকটা একটা নোটবই বের করে কি যেন সব টুকে নিচ্ছিল। মেল্টিং সব দেখে শুধু প্রশ্ন করল, আপনারা কোল গ্যাস ব্যবহার করেন বুঝি? সোনালি বলল, হ্যাঁ। চারদিক ঘুরে টুরে দেখে বলল, প্রোডাকশন তো মনে হয় তেমন বেশি নয়। না,
এই অ্যালয় একটু রেয়ার কিসিমের। সবচেয়ে বেশি সময় নিল কেমিক্যাল ল্যাবে। ল্যাবের ইনচার্জ ডক্টর ইউ প্রসাদ একজন মস্ত ডিগ্রিধারী মানুষ। দীর্ঘকাল আমেরিকায় কাজ করেছেন। বয়স্ক লোক, কাজে ডুবে থাকতে ভালোবাসেন। সুধাকর অনেকক্ষণ চাপা গলায় কথা বলল প্রসাদের সঙ্গে। কি কথা হচ্ছে তা 4-5 ফুট দূরত্বে বসেও সোনালি বুঝতে পারছিল না। কথা বলতে বলতে টেবিলের তলায় আড়ালে নোট করা অব্যাহত ছিল। ল্যাব থেকে বেরিয়ে বাগান দিয়ে হাঁটতে হাঁটতে সুধাকর জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি এখানে কতদিন কাজ করছেন? 1 বছর। তাহলে তো অনেক কিছুই জানেন। কি জানবো? এই এখানকার টেকনিক্যাল ব্যাপার স্যাপার। না, আমি সায়েন্টিস্ট নই। আমার কাজ অফিস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। তাহলেও কিছু নিশ্চয়ই জানেন। কোন দেশ থেকে সবচেয়ে বেশি অর্ডার পান আপনারা? তার কোনো ঠিক নেই। ইন্ডাস্ট্রি অনেক রকমের আছে। আপনাদের অ্যালয়টা ঠিক কোন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে বলতে পারেন? না, আমার জানা। হয়তো আপনি বলতে চাচ্ছেন না। এ ব্যাপারে আপনি মনোজবাবুর সঙ্গেই কথাটা বলতে পারেন। সুধাকর দত্ত একটা ছোট্ট ক্যামেরা বের করে চটপটে হাতে কারখানা কয়েকটা ছবি তুলে নিল বাগানে দাঁড়িয়ে। ব্যাপারটা ভালো লাগলো না সোনালির। সে অবশ্য প্রতিবাদও করল না। ইন্টারপোলের এজেন্টের হয়তো এসব স্বাধীনতা আছে। লোকটি ক্যান্টিনের কাছ বরাবর এসে নাক তুলে একটু বন্ধ শুকে বলল, মাদ্রাজি খাবারের গন্ধ পাচ্ছি। আপনাদের ক্যান্টিনে কি কোনো সাউথ ইন্ডিয়ান চালায়? না, তো সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি হয়। মিসেস সোম, আপনি কি বিবাহিতা? সোনালি একটু অবাক ও বিরক্ত হলো। কেন? এমনি, আমি ডিভোর্সি। মুখে একটু আফসোসে চুপচুপ করে সুধাকর দত্ত বলল, আজকাল ডিভোর্স খুব বেড়ে গেছে না? হবে হয়তো। সোনালি নিস্পৃহ জবাব দিল। সুধাকর দত্ত হঠাৎ ফের জিজ্ঞেস করল, আপনি কি জানেন রোজমারির এটাই প্রথম বিয়ে কিনা? বিরক্ত সোনালি বলল, তা আমি বলবো কি করে? আহা, মেয়েরা তো অনেক কিছুই টের পায়, ইনসিঙ্ক্ট। না, ওসব নিয়ে আমি মাথা ঘামাই না। সুধাকর দত্ত যেন বেড়াতে এসেছে এরকমই হাফ হাফ নিশ্চিন্ত মনে বাগানে ঘুরে বেড়াতে বেড়াতে বলল, বাগানখানা বেশ সুন্দর না? সত্যি সুন্দর। কারখানার ভিতরে এই বাগান এবং দুর্লভ নানা রকম গাছগাছালি লাগানো সব রোজমারির। প্রচুর টাকা খরচ হয়েছে, অনেক পরিশ্রম গেছে তার। বন বিভাগের সহযোগিতায় অবশেষে হয়েছে বাগান। সোনালি অবশ্য অত কথাই গেল না, শুধু বলল, হ্যাঁ, বেশ সুন্দর। সুধাকর হঠাৎ তার দিকে চেয়ে বলল, আচ্ছা, মনোজবাবু কি খুব এফিসিয়েন্ট লোক? তার মানে? আমার কেন যেন মনে হচ্ছে এই কারখানার আইডিয়া, এক্সিকিউশন এসবের পিছনে আছেন রোজমারি, তাই না? দেখুন, আমি এত সব জানি না। আপনি যা খুশি ডিডাকশন করতে পারেন, আমার মতামত চাইবেন না। আপনি তো শর্ট টেম্পার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুধু এটুকুও তো বলতে পারেন আমি যা বললাম তা ভুল না ঠিক? না, তাও পারি না। আমাদের হাতে কিন্তু সময় নেই, ডেলিগেটরা এসে পড়বেন। সুধাকর দত্ত অবাক হয়ে বলল, কারা আসবে? ফরেন ডেলিগেটরা। তাই নাকি? কেন, আপনি জানেন না? জানি, কিন্তু তারা যে আসবেনই এমন গ্যারান্টি নেই। কি যাতা বলছে? ইংরেজিতে একটা কথা আছে না, দেয়ার আর এ মেনি স্লিপস বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস। তা আছে, কিন্তু আমাদের সত্যিই সময় নেই। ব্যস্ত হবেন না। ডেলিগেটদের আসার সময় হলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক টের পেবে। সোনালি হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনি বরং একে একে কমপ্লেক্সটা ঘুরে দেখুন, আমি অফিসে যাচ্ছি।
সেটা কি উচিত হবে? এখনো সবাই তো আমাকে চেনে না। একজন ইন্ট্রিবিউটর হিসেবে ট্রিট করতে পারে। তাছাড়া আপনার কাছ থেকে আমার আরো কিছু জানার আছে। বরং তাহলে সেটাই জানুন। হ্যাঁ, আসুন। ওখানে একটা চমৎকার পাথরে বাঁধানো বসার জায়গা দেখতে পাচ্ছি। ছায়া আসবে। এই একটু বসি। একটা ঝোপঝাড় সুন্দর গাছের নিবিড় ছায়ায় গাছটাকে ঘিরে সুন্দর শ্বেত পাথরের স্ল্যাব বসানো। সামনে একটা ফোয়ারা রয়েছে। একটা সরু পাথরে বাঁধানো জনপদ চলে গেছে এঁকে বেঁকে। সেই জলাধারের উপর ধনুকের মতো বাঁধা পাথরের সাঁকো। ভারী সুন্দর রুচির পরিচয় দিয়েছেন রোজবাই। বসবার পর সুধাকর তার ব্যাগের কাঠটার মুখ খুলে ভিতরে কি যেন খুঁজল। তারপর হাতখানা ভিতর রেখে বলল, খুবই সাধারণ প্রশ্ন, জবাব দেবে? চেষ্টা করতে পারি। সাকি ইনকর্পোরেটেড নামে একটা কোম্পানির নাম শুনেছেন? না। ভালো করে ভেবে বলো। ভাবার কিছু নেই, শুনিনি। নামটা বিদেশি, উচ্চারণে সবসময় ধরা যায় না। হয়তো আপনারা সাক্কিকে সাচি বা সচি বলে উল্লেখ করেন। সোনালি একটু থমকালো। সচিন কর্পোরেটের সঙ্গে এই কোম্পানির ট্রানজ্যাকশন আছে। কিন্তু লোকটাকে সে কথা বলা কি উচিত হবে? সে একটু ভেবে বলল, রেকর্ড না দেখে তো বলা যাবে না। আপনি একটু ফল্টার করলেন। আপনার মুখ দেখে মনে হচ্ছে নামটা আপনার অচেনা নয়। সোনালি মাথা নেড়ে বললে, অনেক কোম্পানির সাথে এদের ট্রেড আছে। সব কোম্পানির নাম কি মনে রাখা সম্ভব? ফর দ্য টাইমিং আপনার যুক্তি মেনে নিচ্ছি, কিন্তু তর্ক বা জেরা করতে আমি এত দূর আসিনি। ধরেই নিচ্ছি সাক্কির সঙ্গে আপনাদের ব্যবসা আছে। আপনি অনেক কিছুই ধরে নিতে পারেন, কিন্তু আমাদের আর সত্যি সময় নেই। ওরা হয়তো এসেই পড়েছেন। সুধাকর মৃদু হেসে বলল, ওরা আসছেন না, এলে সবার আগে আমি টের পাবো। কি করে টের পাবেন? এই যুগটা উন্নত প্রযুক্তির যুগ। আবার পকেটে এই যে কলমের মতো জিনিসটা দেখছেন, এটা আসলে একটা বিপার। ওরা এদিকে রওনা হলেই এই বিপার আওয়াজ দিবে, কারণ আমার একজন কলিগ ওদের অনুসরণ করছে। ও, তাহলে চিন্তা করবেন না, উদ্বেগের কোনো কারণ নেই। এখন ফের আমরা সাক্ষীর প্রসঙ্গে আসি। বললাম তো, আমি কিছু বলতে পারবো না। আপনি মনোজবাবুর সঙ্গেই কথা বলুন। পারি, কিন্তু আপনার কাছ থেকে জেনে নিতে পারলে আমার অ্যাডভান্টেজ বেশি থাকবে। অ্যাডভান্টেজ? কিসের অ্যাডভান্টেজ? আছে একটা কিছু। দেখুন, আমার এসব বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। আমার প্রশ্নগুলো তো একটু অস্বস্তিকর নয় মিস সোম, তবে বিরক্ত হচ্ছেন কেন? যা আমি জানি না আপনি তাই নিয়ে কেন বারবার প্রশ্ন করছেন? শুধু বলুন, সাকিন কর্পোরেটের ব্যবসাটা কি? বললাম তো জানি না। সোনালি ভীষণ রেগে যাচ্ছিল। হয়তো অভদ্রের মতো উঠে যেত। কিন্তু ঠিক এই সময়ে সুধাকরের বিপাদ থেকে একটা ক্ষীণ বংশধ্বনির মতো আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে সুধাকর ব্যাগ থেকে একটা ক্ষুদে সেলুলার ফোন বা ওয়াকিটকি গোছের কিছু একটা বের করে দূরে গিয়ে দাঁড়ালো। 1 মিনিটের মধ্যেই ফিরল সুধাকর। ফোনটা যথাস্থানে রেখে নিশ্চিন্তে শ্বাস ছেড়ে বলল, যাক, ওরা এখানে আসছেন না। আসছেন না? না। কেন? সুধাকর একটু হেসে বলল, অজুহাত একটা আছে, ওদের একজন একটু অসুস্থ হয়ে পড়েছে। এনিওয়ে, অল ফর দ্য গুড। এখন আমরা পুরোনো কথায় ফিরে আসতে পারি। রিগার্ডিং ইনকর্পোরেটেড। বললাম তো জানি না। আপনার জানা নেই বলছেন। আপনি গত 1 বছর ধরে মনোজবাবুর একান্ত সচিব। অনেক ট্রেড সিক্রেট আপনার জানা। আপনি যা খুশি মনে করতে পারেন, কিন্তু আমি কিছু কমিট করছি না।
আপনাকে কমিট করতে হবে না। ভিতরকার কথা হয়তো আপনিও জানেন না। কিন্তু ট্রেডের ব্যাপারটা তো গোপন থাকতে পারে না আপনার কাছে। বিশেষ করে আপনি কন্ট্রাক্টগুলো হ্যান্ডেল করেন, করেসপন্ডেন্স করেন। হ্যাঁ, আমি তো বলছি এদের ব্যবসা বেশ বড়। অনেক কোম্পানি এদের অ্যালয় কিনেন। সব কোম্পানিকে মনে রাখা সম্ভব নয়। ছেড়ে দিন। লেট আস ফরগেট সাকি ইনকর্পোরেটেড। এখন বরং আপনার কথা বলুন। সোনালি অবাক হয়ে বলল, আমার কথা? আমার কথা কেন আপনাকে বলতে যাব? আরে না, তা নয়। আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কিছু জানতে চাইছি। দয়া করে বলবেন কি আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়ে চাকরিটা কি করে পেলেন? সোনালি একটু অপমান বোধ করে বলল, কেন? তাই বা কেন বলতে যাব আপনাকে? থ্রু প্রপার চ্যানেল। তাছাড়া আর কি হতে পারে? রেফারেন্স। এখানে আমার মতো আরো অনেকেই চাকরি করে। আপনি কি সকলকে এরকম প্রশ্ন করতে পারেন? না, আর কারো সম্পর্কে আমার কৌতূহল নেই। কারণ তারা কেউ গোপীনাথ বসুর এক্স ওয়াইফ নয়। সোনালি একটু শিউরে উঠল নামটা শুনে। গোপীনাথ বসু তার প্রাক্তন স্বামী। আপনি তাকে চেনেন? মুখোমুখি পরিচয় নেই, তবে জানি হি ইজ এ স্মার্ট গাই। ও, কিন্তু আপনি তার এক্স ওয়াইফ বলে কোনো অপরাধ তো করিনি। আরে না, মাইন্ড করবেন না। গোপীনাথকে বিয়ে বা ডিভোর্স যাই করে থাকুন, আমাদের কিছুই যায় আসে না। তবে উই আর ইন্টারেস্টেড ইন হিম। সোনালি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ও। সুধাকর ফের একটু হেসে বলল, আপনার সঙ্গে তার বিয়েটা কতদিন টিকেছিল বলবেন? প্রায় 2 বছর। বনিবনা হলো না? না, না। গোপীনাথের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি কতখানি জানেন? ও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কনসালটেন্ট। হ্যাঁ, সেসব তো আমরা জানি। উনি উচ্চশিক্ষিত এবং হাইলি সাকসেসফুল। হ্যাঁ, এটুকুই জান। আপনার সঙ্গে আফটার ডিভোর্স গোপীনাথের কোনো সম্পর্ক আছে কি? সোনালি সামান্য রেগে গিয়ে বলল, না, কেন থাকবে? আহা, আজকাল তো ডিভোর্সের পরেও অনেক এক্স হাজব্যান্ড এবং ওয়াইফ পরস্পরের বন্ধু হিসেবে থাকে। না, আমাদের কোনো সম্পর্ক নেই। গোপীনাথ বসু যে এখন বিদেশে চাকরি করে তা কি আপনি জানেন? সেরকম শুনেছিলাম। কোথায় এবং কোন কোম্পানিতে চাকরি করে তা কি জানেন? না, জানার কথাও নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার চলুন যাওয়া যাক, আমার বেশ খিদে পেয়েছে। সোনালি আগে লোকটা দুপা পেছনে। তারা এসে অফিসের রিসিপশনে ঢুকল। মনোজ রিসিপশনেই দাঁড়িয়ে ফোন করছিল কাকে যেন। হাতের ইশারায় তাদের অপেক্ষা করতে বলে কথা শেষ করে হোম রেখে বলল, হ্যাঁ মিস্টার দত্ত, একটা কমপ্লিকেশনস দেখা গিয়েছে। সুধাকর বলল, ডেলিকেটদের একজন অসুস্থ হয়ে পড়েছে তো শুনেছি, সাইড কেস। সুতরাং আপনার তো এখানে নিশ্চয়ই আর কোনো দরকার নেই। ইউ ওয়ান্ট মি আউট অফ ইউর হিয়ার, তাই না? বলে সুধাকর বেশ উঁচু গলায় হাসল। মনোজ একটু অপ্রতিভ হয়ে হেসে বলল, মানে তা ঠিক নয়। আপনাকে বোধহয় ওদের হোটেলেই যেতে হবে, তাই বলছিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি। বাই দা বাই, আপনার কমপ্লেক্সটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। সোনালি দেবীও খুব কোঅপারেট করেছে। শুনে খুশি হল। সাধুকর সোনালির দিকে চেয়ে একটু হাসল, বলল বাই। সুধাকর বিদায় নিয়ে চলে যাওয়ার পর মনোজ সোনালিকে জিজ্ঞেস করল, কি চাইছিল লোকটা বলুন তো? ঠিক জানি না। বেফাস কিছু জিজ্ঞেস করেনি তো? না। তাহলে তো ঠিকই আছে, আমি একটু টেনশনে ছিলাম। সোনালির দোতলায় উঠে তার ঘরে ঢুকে চুপ করে কম্পিউটার মনিটরের সামনে বসে রইল। মনোজের টেনশন কমলেও তার কমেনি। তার টেনশন শুরু হলো। প্রথম কথা, সাকি ইনকর্পোরেটেড তাদের মস্ত বড় ক্লায়েন্ট। দ্বিতীয় কথা, তার ভূতপূর্ব স্বামী গোপীনাথ বসু সাক্ষীর সঙ্গে খুব গভীরভাবে যুক্ত।
লোকটা হয়তো সব জানে, কিন্তু সোনালি বুঝতে পারছে না সাক্ষী বা উচ্চারণ ভেদে শচীন কর্পোরেটকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। সাক্ষী নানা রকম অত্যাধুনিক যন্ত্রাংশ তৈরি করে বলে সে জানে। পৃথিবীর অনেক দেশে তাদের কারখানা আছে। সোনালি চিন্তা করতে লাগলো গভীরভাবে। প্যারিসের দক্ষিণ শহরতলির একটি অনভিজাত পাড়ায় দোতলার একটা ছোট ফ্ল্যাটে মধ্যরাতে টেলিফোন বেজে যাচ্ছিল। একজন ক্লান্ত মানুষ গভীর ঘুম থেকে ধীরে ধীরে জাগ্রত হচ্ছিল। তারপর হঠাৎ বসে টেলিফোন তুলে নিয়ে চোস্ত ফরাসিতে বলল, আমি বস বলছি। সুপ্রভাত মাসে বস। আপনি কে? আমার নাম পল বা জন বা লিওনার্দো, যা খুশি হতে পারে। আপনি আমাকে পল নামেই ডাকবেন। অবশ্য ডাকবার হয়তো আর দরকারও পড়বে না। এসব কিরকম হেয়ালি মাসিয়ে বস? কাল বিকালে শার্ল ডা গল এয়ারপোর্ট থেকে পূব দিকে একটা বিমান ছেড়ে যাবে। তাতে আপনার একটা সিট বুক করা আছে, তাই না? হ্যাঁ, তাতে কি? মাসিয়ে বোস, আপনি কি টোকিওতে মরতে চান নাকি ব্যাংককে? সিঙ্গাপুর না মেলবোর্নে? আপনি যে কোনো জায়গা বেছে নিতে পারেন। কোথায় মরতে আপনি পছন্দ করবেন প্রিয় মাসিয়ে বোস? ঘুমভাঙা লোকটির বুক কাঁপছিল, ভয় নয়, উত্তেজনায়। ঘুম থেকে উঠে এই রসিকতা তার ভালো লাগছিল না। অবশ্য রসিকতা নাও হতে পারে। উগ্রবাদের এই যুগে কিছুই অবিশ্বাস্য নয়। সে গলাটা স্বাভাবিক রেখে একটু গম্ভীর হয়ে বলল, একটু বুঝিয়ে বলুন। আমি শুধু সরল মনে একটা প্রশ্ন করেছি, আপনি কোথায় মারা যেতে পছন্দ করবেন? মারা যেতে আমি পছন্দ করি না। কিন্তু মসিয়ে বোস, আপনার আমরা যে আপনার উপর মৃত্যু পরোয়ানা জারি করেছি, মরতে তো আপনাকে হবেই। তাহলে আমি কোথায় মরতে চাই সেটা জিজ্ঞেস করছেন কেন? মরতে যদি হয় তাহলে প্যারিসেই বা দোষ করল কি? প্যারিসে তো হাজার গন্ডা উগ্রবাদী ঢুকে বসে আছে। পল একটু হেসে বলল, আপনি রসিক ব্যক্তি। কোনো রসিক ব্যক্তিকে মারা আমি পছন্দ করি না। পৃথিবীতে রসিকের সংখ্যা কমে যাচ্ছে। যাই হোক, আপনাকে জানাতে চাইছি আমাদের সংগঠন পৃথিবীর প্রায় সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের হাত থেকে আপনার পালানোর কোনো পথ নেই। পৃথিবীর যে কোনো জায়গাতেই আপনাকে হত্যা করা আমাদের পক্ষে সম্ভব। শুনে খুশি হলাম। আমি পালাতে চাইছি এ কথা আপনাকে কে বলল? হয়তো আমাদের সত্য শুনলে চাইবেন, নাও চাইতে পারি। আমি মরতে পছন্দ করি না বটে, কিন্তু আমার মৃত্যু ভয় নেই। মসিয়ে বোস, আপনি কি নিজেকে খুব সাহসী লোক বলে মনে করেন? না বা, আমি বরং বেশ ভীতই। তাহলে মরতে ভয় পান না বলছেন কেন? বলছি কারণ সত্যি আমার মৃত্যু ভয় নেই। শারীরিক বা মানসিক যন্ত্রণাতে কেউ কি ভয় পান না? বোস নামক লোকটি একটু হাসির শব্দ করে বলল, যথেষ্ট নাটক হয়েছে। আপনি আসল কথাটা বলার আগে জমি তৈরি করতে যাচ্ছেন। ওইসব আমি জানি। কাজের কথায় আসো। এই কারণেই বুদ্ধিমানদের সঙ্গে কাজ করে সুখ আছে। সে তো বটেই, কিন্তু এখন রাত 2টো বাজে এবং আমি সত্যিই ক্লান্ত। দয়া করে কথাটা তাড়াতাড়ি বলে ফেললে আমি আরো ঘন্টা 5 ঘুমিয়ে নিতে পারি। ঘুমটা আমার সত্যি দরকার। মাসিয়ে বোস, আমরা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? এক্সো 1003 একটা বিস্তারিত কম্পিউটার প্রিন্ট আউট। বোস হঠাৎ একটু শক্ত হয়ে গেল। তারপর সহজ এবং তরল গলায় বলল, সেটা আবার কি? মাসিয়ে বোস, আপনি নিজেই বলেছিলেন আপনি ক্লান্ত এবং আপনার ঘুম দরকার। তাহলে কথা বাড়াচ্ছেন কেন? এক্সো 1003 কাকে বলে তা আপনি না জানলে আর কে জানবে? ওটা তো আপনারই মস্তিষ্ক প্রসূত। বোস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না মসিয়ে পল, আমার একার মাথায় কাজটা হয়। বিজ্ঞানের এটা সে যুগ নয়। একজন বৈজ্ঞানিক হঠাৎ করে একটা কিছু যুগান্তকারী জিনিস আবিষ্কার করে ফেলবে। এখন হচ্ছে দলগত কাজ, দীর্ঘ গবেষণা, অন্তহীন চেষ্টা এবং কঠোর পরিশ্রমের যুগ। অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব নিকাশ নিখুঁত,
এবং পর্যায়ক্রমে এগোনো। এখন একটা আবিষ্কার যে কত জটিল ও কঠিন পদ্ধতিতে হয় এবং তার পিছনে জলের মতো যে কত টাকা খরচ হয় তা কি আপনি জানেন মসিয়ে পল? জানি মসিয়ে বোস, আমি নিজেও একজন ছোটখাটো মাপের বিজ্ঞানবর্গী। আপনার মতো বড় ডিগ্রি এবং ধুরন্ধর প্রতিভা আমার নেই বটে, কিন্তু আধুনিক বিজ্ঞান কর্মের কিছু খোঁজ খবর আমি রাখি। ধন্যবাদ মসিয়ে পল, কিন্তু X2003 সম্পর্কে আপনার তথ্য ঠিক নয়। আমরা এমন একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি মাত্র। সেই গবেষণা এখনো শেষ হয়নি। হলেই যে সাফল্যমণ্ডিত হবে এমনও কোনো নিশ্চয়তা নেই। অনেক সময় এইসব গবেষণায় প্রচুর ব্যয় হয়, কাজের কাজ কিছুই হয় না। কিন্তু এ সম্পর্কে আপনার এত উৎসাহ কেন? মসিয়ে বোস, আপনি একজন প্রতিভাবান মিথ্যেবাদী। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো বললেন যে আমার সেগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু ইচ্ছে হলে উপায় নেই মসিয়ে বোস। আপনার মতো মানুষকে বিশ্বাস করা মানে প্রচণ্ড বোকামি। বিশ্বাস করা বা না করা আপনার অভিরুচি, কিন্তু আমার তো কিছুই করার নেই। মসিয়ে বোস, আপনি চতুর এবং সাহসী, কিন্তু সাহসও মাঝে মাঝে বোকামির পর্যায়ে চলে যায়। আপনি তো জানেন এই যুগটা ব্যক্তিগত সাহস, শিভালরি বা তথাকথিত সততার যুগ নয়, কোট বুদ্ধি এবং উপস্থিত এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াই এ যুগের ধর্ম। তাছাড়া আমি একটা বিশাল সংগঠনের সামান্য একজন অপারেটর মাত্র। আমাকে প্রত্যাখ্যান করা মানে সেই সংগঠনটিকে অবজ্ঞা ও উপেক্ষা করা। আশা করি বুঝবেন, আমি রাত দুটোই আপনার সঙ্গে রসিকতা করছি না। আপনারা আসলে কারা তা কি জানতে পারি মসিয়ে পল? পারেন মসিয়ে বোস, আমরা হচ্ছি ভিকিস মব। বস একটু উৎসাহিত হলো। আজকের নিমত কাগজেও দুটি নৃশংস ও নিপুণ হত্যাকাণ্ডের খবর ছিল। ফরাসি পুলিশ অনুমান করছে একটা কুখ্যাত ভিকিস মবের কাজ। গলাটা তবু স্বাভাবিক রেখে এবং বিস্ময় প্রকাশ করে বোস করল, ভিকিস মব? ও হ্যাঁ হ্যাঁ, এরকম একটা নাম যেন আজকের খবরের কাগজেও দেখেছি। আপনি একজন চমৎকার অভিনেতা মসিয়ে বোস, আমি টুপি খুলে ফেলেছি। আর আপনার রক্তও বেশ ঠান্ডা। আপনি বৃথায় আমার প্রশংসা করছেন। আমি নিজের কাজ নিয়ে উদয়াস্ত ব্যস্ত থাকি, বাইরের জগতে তেমন খোঁজ খবর রাখি না। ভিকিস মব কি খুবই বিখ্যাত সংগঠন? বিখ্যাত নয়, কুখ্যাত। মসিয়ে বোস, আপনার স্মৃতিশক্তি খুবই ভালো এবং আপনি মোটেও খুব আপন ভালো লোক নন। আপনার যাবতীয় খোঁজ খবর এবং তথ্যাদি আমাদের ডাটা ব্যাংকে মজুত রয়েছে। আপনি সাকি ইনকর্পোরেটেড গবেষণা শাখার প্রধান ব্যক্তি। সাকি আপনাকে বছরে কয়েক লক্ষ ডলার বেতন দেয়। 2 বছর আগে আপনি একমি কর্পোরেশনের গবেষণাগারে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়োলে সেই চাকরি করার সময় আপনি একমি কর্পোরেশনের প্রায় $100 মিলিয়ন একটা গবেষণা কর্ম বেচতে দিয়েছিলেন। আপনি ইয়োল থেকে পশ্চিম এশিয়ায় পালিয়ে যান। আপনি প্যারিসে এসেছেন একটা মাইক্রো কম্পিউটার কোম্পানির কাজকর্ম দেখে একটা চুক্তি করতে। আপনার কোম্পানি যে বহনযোগ্য ছোট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, এটা তার শেষ ধাপ। এই ক্ষেপণাস্ত্রটি আফ্রিকার কোনো একটা দেশ থেকে চূড়ান্ত সতর্কতার ঘেরাটোপে হাতে কলমে পরীক্ষা করা হবে। আপনাদের টার্গেট প্রশান্ত মহাসাগরের কোনো জনমানববিহীন দ্বীপ অথবা দক্ষিণ মেরুর কোনো নির্জন জায়গা। দাঁড়ান মসিয়ে পল, দাঁড়ান। রাত 2টার সময় আপনি যে আমাকে রূপকথার গল্প শোনাতে বসছেন, বহনযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কথাটা কি স্ববিরোধী নয়? আপনি নিজে বিজ্ঞানের লোক হয়ে এরকম অবৈজ্ঞানিক কথা বলছেন কি করে? মাসে বস, আপনার পর নজরদারি করার জন্য আমাদের কেউ বছরে কয়েক লক্ষ ডলার খরচ করতে হয়। কথাটা কবুল করলাম, যাতে আপনারকে আর অভিনয় করার কষ্টটা স্বীকার। ক্ষেপণাস্ত্রের মধ্যে কতটুকু জ্বালানি ভরা যাবে মসিয়ে পল, যাতে তা হাজার হাজার মাইল অতিক্রম করতে পারবে? আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল, পর্ব 2।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।